কণ্ঠস্বর মামলায় হাইকোর্টে বড় ধাক্কা খেলেন অভিষেক। বিধাননগর আদালতের পর হাইকোর্টেও ধাক্কা খেলেন তিনি। 15ই জুলাই ম্যাজিস্ট্রেটের কাছে দিতেই হবে কণ্ঠস্বরের নমুনা। বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি শ্রাবন্তীর সঙ্গে রয়েছেন শ্রাবন্তী। শর্মিষ্ঠা, আর কোন রকম অজুহাত চলবে না। এবার 15ই জুলাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কণ্ঠস্বরের নমুনা দিতেই হচ্ছে। হাইকোর্টের প্রবল ধমক। এর আগের সপ্তাহেও আমরা দেখেছি যে মামলা ছিল সেখানে তদন্তকারী সহযোগিতা করার কথা নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। আজকের মামলার শুরুতেই আইনজীবীকে বলেন যে কেন কণ্ঠস্বরের নমুনা এখনো পর্যন্ত জমা দেওয়া হয়নি। শুধুমাত্র যে হাইকোর্টের নির্দেশ ছিল এমন নয়, ম্যাজিস্ট্রেটের নির্দেশও বারবার বলা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে কণ্ঠস্বরের নমুনা জমা দিন। ম্যাজিস্ট্রেটের নির্দেশকে কেন অমান্য করা হচ্ছে, কেন অস্বীকার করা হচ্ছে কলকাতা হাইকোর্টের নির্দেশ, এই পর্যবেক্ষণই বারবার ছিল বিচারপতি সৌগত ভট্টাচার্যের। আজকে তিনি বলেন যে সবকিছুরই একটা সীমা থাকা দরকার। সেই সমস্ত সীমা প্রায় লঙ্ঘন হয়ে গেছে। রক্ষা কবচ দেওয়া হয়েছিল ঠিক এই একটাই কারণে, যেখানে মামলাকারী তিনি তদন্তকারী সংস্থাকে সাহায্য করবে। অথচ দেখা যাচ্ছে বাস্তবে যে তিনি কোন রকম ভাবে সহযোগিতা তো করছেনই না, উল্টে বিভিন্ন আদালতের দ্বারস্থ হচ্ছেন। এই যে ঘটনাটা, একটা কথা বলা যেতেই পারে তিনি জোড়া চাপে পড়ছেন। মানে আগে তাকে রক্ষা কবচ দেওয়া হয়েছিল, কিন্তু বলা হয়েছিল আপনি তদন্তে সহযোগিতা করুন, আপনি নমুনা দিন। এবার তো বলা হচ্ছে যদি তিনি নমুনা না দেন তাহলে রক্ষা কবচটাও তুলে নেওয়া হবে। তাহলে তো জোড়া চাপে পড়া যেতে পারে অভিষেক। একেবারে বলাই যেতে পারে, কারণ তিনি বারবার বলছেন যে রক্ষা কবচটা দেওয়া হয়েছিল এই কারণেই যাতে সহযোগিতা না করেন। যদি সেটা নাই হয় তাহলে রক্ষা কবচ প্রত্যাহার করতে দ্বিধা করা হবে না। এখন যেহেতু তার আইনজীবী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কণ্ঠস্বর দিতে কোনো আপত্তি নেই, এমনকি কেন তিনি কণ্ঠস্বর দেবেন সে প্রশ্ন কিন্তু কোর্ট আজকে চূড়ান্তভাবে তিরস্কার করে আইনজীবীকে। তাদের বক্তব্য যে আদালতে না মানে তখন তাকে অ্যাবিউজ করা হচ্ছে, আদালতকে অপমান করা হচ্ছে। আগামী 15ই জুলাই যেতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ম্যাজিস্ট্রেটের কাছে তিনি নমুনা দেবেন। একই সঙ্গে তাকে যাতে হেনস্থা না হতে হয় সেই বিষয়টি রাজ্য পুলিশকে নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন সিঙ্গেল বেঞ্চের বিচারপতি। ধন্যবাদ। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি শ্রাবন্তীর সঙ্গে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কণ্ঠস্বর নমুনা দিতে নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যের। ম্যাজিস্ট্রেটকে নমুনা দিতেই হবে। যখন নমুনা দিতে যাবেন তাকে ডিম ছোড়া সহ যাবতীয় হেনস্থা থেকে রক্ষা করতে হবে পুলিশকে। আগামী 15ই জুলাই 12টায় যাবেন ভয়েস দিতে, সেরকমই নির্দেশ দেওয়া হয়েছে। ভয়েস স্যাম্পল দিতেই হবে, না হলে তিনি নিজেই অর্ডার রিকল বা পরিবর্তন করবেন, কারণ তাকে ইতিমধ্যেই রক্ষা কবচ দেওয়া হয়েছে। সেই রক্ষা কবচ দেওয়া সত্ত্বেও তিনি কেন ভয়েস নমুনা দিচ্ছেন না স্বাভাবিকভাবে প্রশ্ন তুলছেন এবং বলছেন যে তিনি আদালতের নির্দেশ বারবার অমান্য করছেন, অবমাননা করছেন। সেক্ষেত্রে তিনি নিজের দেওয়া অর্ডারই পরিবর্তন করবেন, রক্ষা কবচ তুলে নেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে নিজে স্বীকার করছে যেটা আমারই কণ্ঠস্বর, সে কণ্ঠস্বর পরীক্ষা দিচ্ছে না কেন? তার মানে এতেই বোঝা যাচ্ছে ডাল মে কুচ কালা হয়। এখন অভিষেকের কণ্ঠস্বর পেয়ে গেলে আপনার 1 নম্বর হচ্ছে কাকুর কণ্ঠস্বরের সাথে অভিষেকের কণ্ঠস্বর মেলানো সহজ হয়ে যাবে। 2 নম্বর বিষয় হচ্ছে অনেক অ্যাকাউন্ট আছে, অনেক গোপন বিষয় আছে যা ভয়েস রেকর্ডিং এ খোলা যায়। এবার ও ভয় পাচ্ছে যে কোথাও কিছু এই জাতীয় জিনিস ভয়েস রেকর্ডিং এ রেখে দিয়েছে, যেটা কণ্ঠস্বর পেয়ে গেলে সব কিছু বেরিয়ে আসবে। এই ভয়ের কারণের জন্য কণ্ঠস্বর পরীক্ষা দিতে চাইছে না। তো আদালত যেভাবে কঠোর নির্ণয় নিয়েছে আমি মনে করি এটা একদম সঠিক। কণ্ঠস্বরের নমুনা যেন অন্য কোনো মামলায় ব্যবহার না হয়। আরজি করছেন অভিষেকের আইনজীবী। সেক্ষেত্রে তিনি কোন মামলার কথা বলছেন? ইতিমধ্যেই বিরোধীদের পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল যে তিনি কি তাহলে শিক্ষক নিয়োগের মামলার ক্ষেত্রে কোথাও ভয় পাচ্ছেন যে তার কণ্ঠস্বরের নমুনা সেই মামলায় ব্যবহার করা হয় কিনা। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি শ্রাবন্তী। শ্রাবন্তী, এতদিন তিনি মানে বিষয়টা ক্লিয়ার না হলেও আজকে বিষয়টাকে একদমই ক্লিয়ার করে দিয়েছেন, তার কণ্ঠস্বরের নমুনা যাতে অন্য কোনো মামলায় না ব্যবহার করা হয়, এই আরজি জানিয়েছেন। সেই আরজিতে বিচারপতির কি অবজারভেশন এবং তিনি কোন মামলার দিকে ইঙ্গিত করছেন? শর্মিষ্ঠা, আইনজীবীরা এতদিন পর্যন্ত আশঙ্কা প্রকাশ করেছিলেন, বিশেষত রাজ্য সরকারের আইনজীবীরা বলছিলেন যে ভয়েস স্যাম্পেলটা প্রয়োজনীয়তা রয়েছে। এখানে তার আইনজীবী প্রথম দিন থেকেই বলে আসছিলেন যে কেন ভয়েস স্যাম্পেল প্রয়োজন রয়েছে, তার কারণ তিনি নিজেই তো স্বীকার করে নিয়েছেন যে এই কণ্ঠস্বর তার। অস্বীকার যখন করা হচ্ছে না তাহলে কিসের জন্য নমুনা? এখানে অনেক আইনজীবীর ব্যাখ্যা ছিল যে সম্ভবত এর আগের যে মামলাগুলি ছিল সেটা
এই শিক্ষক নিয়োগ দুর্নীতির যে মামলাগুলি ছিল সেখানেও এই প্রশ্ন এসেছিল যে কণ্ঠস্বরের নমুনা প্রয়োজন রয়েছে। তাহলে কি কোথাও গিয়ে সেই আশঙ্কা থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার এই কণ্ঠস্বর দিতে চাইছেন না? আজকের মামলার শুরুতে না বললেও একেবারে শেষে তার আইনজীবী অয়ন ভট্টাচার্য তিনি আর্জি জানান যে একটা লাইন অন্তত যাতে লিখে দেওয়া হয় যে এই যে কণ্ঠস্বর ডিজে মামলার কণ্ঠস্বর অভিষেক বন্দ্যোপাধ্যায় দিতে যাবেন সেই কণ্ঠস্বরের নমুনা অন্য কোনো মামলা যেন ব্যবহার না করা হয়। কিন্তু বিচারপতি সেই কথার কোনো আমল দেননি। ফলে এই ডিজে মামলার কণ্ঠস্বর যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় দেন সেটা ব্যবহার করা যাবে কিনা অন্য তদন্তের ক্ষেত্রে সেটা একটা প্রশ্ন থেকে যাচ্ছে। তুমি জানো শর্মিষ্ঠা যে আইনের একাধিক দরজা খোলা থাকে যাতে এই কণ্ঠস্বর ব্যবহার না করা হয় তার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় পরবর্তী সময় ডিভিশন বেঞ্চে যেতে পারেন, তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন। কিন্তু তদন্তকারী সংস্থা মনে করছে যে এই নমুনা একবার পেলে বিভিন্ন তদন্তের ক্ষেত্রে তাদের অনেকটা সাহায্য হবে। শ্রাবন্তী, তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের প্রতিনিধি সুজয়ের সঙ্গে রয়েছে। সুজয়, ডিজে হুমকির মামলা, সেই হুমকির মামলায় কণ্ঠস্বর কিছুতেই দিতে চাইছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বিভিন্ন আদালতের দ্বারস্থ হচ্ছেন কিন্তু বারবার ধাক্কা খাচ্ছেন। আজকে একটা বিষয় তার আইনজীবীর পক্ষ থেকে পরিষ্কার করে দেওয়া হয়েছে, তার কণ্ঠস্বরের নমুনা যাতে অন্য কোনো মামলার ক্ষেত্রে বা অন্য কোনো ইনসিডেন্টের ক্ষেত্রে ব্যবহার না করা হয়। যদিও এই আর্জি বিচারপতি আমলে দিলেন না, তিনি কোন মামলার ক্ষেত্রে একটা আশঙ্কা প্রকাশ করছেন এবং এই ঘটনাটার প্রেক্ষাপটটা তুমি যদি পুরোটা আর একবার বলো যে বারবার কোন মামলা, বারবার এই কণ্ঠস্বর নমুনা না দিতে চাওয়া, সিআইডি তার বাড়িতে যাওয়া, বিষয়টা একটু বিস্তারিত জানবো তোমার কাছে। দেখো, এই বিধানসভা নির্বাচনের আগে একটি প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায় গাড়িতে উঠে তাকে বলতে শোনা গিয়েছিল মাইকে যে 4 তারিখে তৃণমূল ক্ষমতায় আসবে এবং ডিজে বাজবে এবং ডিজে এমন ভাবে বাজবে যে কান ঝালাপালা করে দেবে। এবং সেই সময় তার এই বক্তব্যের ইঙ্গিত ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিকে। পরবর্তীতে সেই মামলাতে সেই যে মন্তব্য সেটাকে কেন্দ্র করে রাজীব সরকার নামে এক ব্যক্তি তিনি অভিযোগ করেন বিধাননগর সাইবার থানায়। পুলিশ তদন্ত শুরু করার পর সিআইডি তদন্তভার নেয়। সিআইডি তদন্তভার নেওয়ার পর তারা বিধাননগর আদালতে আবেদন করে যে সেই যে অভিষেককে বলতে শোনা যাচ্ছে ডিজে সংক্রান্ত মন্তব্য, সেই মন্তব্যটা অভিষেকেরই কিনা সেই কণ্ঠস্বরটা তদন্তের স্বার্থে মিলিয়ে দেখা প্রয়োজন। কোন স্বার্থে? তার কারণ আদালতে বিষয়টা প্রমাণ করতে গেলে এই কণ্ঠস্বরটার নমুনা নেওয়া তদন্তের প্রয়োজন। তারা বিধাননগর আদালতে আবেদন করলে আবেদন মঞ্জুর হয়, তাকে প্রথমে একটি দিন দেওয়া হয় কণ্ঠস্বরের নমুনা নেওয়ার জন্য। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে চলে যান। তাকে ফের বিধাননগর আদালত আরো একটি দিন দিয়েছিল, আরো একটি দিন ধার্য করে, অর্থাৎ গত 8ই জুলাই। সেদিনও অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজিরা এড়িয়ে যান। তারপর বিধাননগর আদালত আবার তাকে 18ই জুলাই কণ্ঠস্বরের নমুনা দিতে নির্দেশ দিয়েছে। একটা বিষয় জানতে চাইবো, এই যে কণ্ঠস্বরের নমুনা না দিতে চাওয়া, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বর্তমান একেবারে এই সময় তিনি একটা নজির করেছেন। ঠিক আছে, তিনি কণ্ঠস্বর নমুনা দিতে চাইছেন না, বারবার আদালতের দ্বারস্থ হয়েছেন। এই সাম্প্রতিক কোন ইস্যুতে এই কণ্ঠস্বরের নমুনা না দিতে চাওয়া নিয়ে একটু চাপানুতর পরিস্থিতি তৈরি হয়েছিল? সাম্প্রতিক কোন ইস্যুতে? দেখো, সেটা মূলত ইডির প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়েরই যিনি ডান হাত বলে পরিচিত ছিলেন, তার ব্যবসায়িক সবকিছু দেখভাল করতেন সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। সুজয় কৃষ্ণ ভদ্রের একটা কণ্ঠস্বরের একটা ভয়েস রেকর্ডিং পেয়েছিলেন তদন্তকারীরা। সেটা সুজয়েরই কিনা মিলিয়ে দেখার জন্য তারা আদালতে আবেদন করেছিলেন। আদালত নির্দেশ দিত সেই কণ্ঠস্বরের নমুনা নিতে গিয়েও বেশ খানিকটা কাঠখড় পোড়াতে হয়েছিল ইডিকে, পরবর্তীতে সিবিআই কেও বেশ কিছুটা বাধার মুখে পড়তে হয়েছিল। বেশ কিছু অসুস্থতা এবং বিভিন্ন কারণে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা নেওয়া যাচ্ছিল না। অবশেষে শেষমেশ নমুনা নেওয়া সম্ভব হয়েছিল। তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মামলার ক্ষেত্রেও কণ্ঠস্বরের নমুনা কি তিনি শেষ পর্যন্ত দিতে বাধ্যই হবেন? কারণ বিচারপতি পরিষ্কার করে বলে দিয়েছেন তাহলে তিনি তার যে রক্ষা কবচ দিয়েছেন সেই রক্ষা কবচও তুলে নেবেন যদি তিনি তদন্তে সহযোগিতা না করেন এবং কণ্ঠস্বরের নমুনা না দেন। আবারও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর পক্ষ থেকে আর্জি করা হলো যে তার এই কণ্ঠস্বরের নমুনা যাতে অন্য মামলার ক্ষেত্রে ব্যবহার না করা হয়, যদিও এই আর্জি আমলে দেননি বিচারপতি। এটা কি একটা বিশ্ববিখ্যাত কোনো কণ্ঠস্বর নাকি অভিষেকের? যে কণ্ঠস্বরটা সবাই জানে, কোটি কোটি টাকা দিয়ে যে কণ্ঠস্বরটাকে পরিচিত করা হয়েছে তৃণমূলের বদান্যতায়, কোটি কোটি টাকা খরচ করে,
সেই কণ্ঠস্বরে কি ওনার ভয় আছে? না, সেই কণ্ঠস্বর তিনি সবসময় বলে বেড়াচ্ছেন। কিন্তু কাকুর সঙ্গে যদি বাই চান্স ওর কথাটা মিলে যাওয়ার প্রমাণটা পেয়ে যায়, মিলে তো যাবেই, প্রমাণটা যদি পেয়ে যায়, সেই ভয়ে একেবারে আরকাঠির মতন দাঁড়িয়ে আছেন, আরকাঠির মতো দাঁড়িয়ে আছেন ভয়। অপরাধীরা ভয় পায়, ভয় পেয়ে হয় ভয় দেখায়, তার যোগ্যতা এখন নেই, তাহলে ভয় পেয়ে সিবিয়ে যায়, ফলে কণ্ঠস্বরটা যেন কোথাও ব্যবহৃত না হয়, তার মানেটা কি? বিশ্ববিখ্যাত কোনো কণ্ঠস্বর, এ সমস্তগুলো কোনো মানে নেই। কোন বক্তব্যের পরিপ্রেক্ষিতে এত বিতর্ক? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোন বক্তব্যের পরিপ্রেক্ষিতে এই কণ্ঠস্বরের নমুনা দিতে হবে? শুনুন সেই বক্তব্য। নির্বাচনের প্রচার চলাকালীন কি বলেছিলেন তিনি। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। আর 4 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় যতই উদার হোক, আরামবাগের স্টিয়ারিং আমার হাতে থাকবে। ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে কান ঝালাফালা করে দেবো।